হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 10 রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা স্কুল নম্বর 5 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যারা আগের ভিডিওগুলো দেখোনি, স্কুল নম্বর 4 অবধি প্লিজ দেখে নাও, ভীষণ উপকারে লাগবে। প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল তোমাদের আলোচনা করে দিচ্ছি, শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেন। তোমরা প্লে লিস্টে চলে যাও, সেখানে কিন্তু পরপর সাজানো রয়েছে, ম্যাথামেটিক্সের এবং ফিজিক্যাল সায়েন্সেরও রয়েছে। তো তোমরা প্লিজ দেখে নাও, ভীষণ উপকারে লাগবে। আজকে আমরা কিন্তু স্কুল নম্বর 5 এর যত কোশ্চেন রয়েছে, অর্থাৎ বার্লো গার্লস হাই স্কুলের সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে শেষে একটা লাইক করে দিয়ে যাবে। অবশ্যই শেষ পর্যন্ত আগে দেখো, ঠিক আছে? যদি ভালো লাগে তো ওকে। সবাইকে বলবো যে তোমরা খাতা পেন নিয়ে বসো এবং অঙ্কগুলো যেভাবে আমি করে দিচ্ছি সেইভাবে তোমরা নোট করে রাখো। যেখানে যেই পয়েন্টটা বলবো সেগুলো তোমরা নোট করে রাখো। তাতে কি হবে, তোমাদের নতুন নতুন কোশ্চেন কিন্তু সলভ নিজেরাই করতে পারবে। ওকে, প্রত্যেকটা প্রশ্ন একদম ডিটেল বলবো, কোথা থেকে এসছে, কেন এসছে, কিভাবে এসছে, সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে থাকো। ওকে, আর যদি তোমরা পিডিএফ চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে কিন্তু আমার পুরো করে দেওয়া অঙ্কগুলোর পিডিএফ পাবে, ক্লাসের পিডিএফ গুলো পেয়ে যাবে। তো বেশি সময় নষ্ট করবো না। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো। সঠিক উত্তরটি নির্বাচন করে তোমাদের 6টা এমসিকিউ থাকবে। একের দাগে বলেছে দেখো, বার্ষিক R% হার সরল সুদে টি টাকার টি বছরের সুদ আই হলে এদের মধ্যে কোন সম্পর্কটা সঠিক হবে নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমত আমি দেখতে পাচ্ছি এখানে কি কি দেওয়া আছে বলতো। এখানে দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার দেওয়া রয়েছে, ঠিক আছে? কত বলেছে? R%। কত বলেছে? R%। আচ্ছা, টি মানে কি, এটা কি দিয়ে দেওয়া আছে? টি মানে হচ্ছে আসল দেওয়া আছে। ওকে, তাহলে আসল দেওয়া আছে। বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে R%। আর টি বছর, টি বছর মানে কি পাবো? এখানে কি দেওয়া আছে? সময় দেওয়া আছে। তাহলে সময় রয়েছে, আসল রয়েছে, বার্ষিক সরল সুদের হার রয়েছে। তাহলে সুদ আই সমান কি হয়? সুদ আই সমান কি হয়? সুদ আই সমান কি হবে? একের দাগে আই আমরা জানি কি, পি আর টি বাই 100। টি আসল হচ্ছে পি, আর আর হচ্ছে আরই রয়েছে, টি হচ্ছে সময়, টি রয়েছে বাই 100। ওকে, তাহলে এইখান থেকে যদি 100 থেকে আমি গুণ করে দিই কত হবে? 100 আই সমান হচ্ছে পি আর টি, বা এখান থেকে লিখতে পারি না, পি আর টি সমান হচ্ছে 100 আই। ওকে, তাহলে এই যে আমরা রিলেশনটা পাচ্ছি, যদি এইগুলোর মধ্যে কোনো একটা সম্পর্ক থাকে তাহলে সেটা আমরা অ্যান্সার করব। দেখো এখানে অপশন সি রয়েছে, পি আর টি সমান কত রয়েছে? 100 ইন্টু আই। ওকে, প্রত্যেকটা প্রশ্ন দেখবে যেখানেই করো তোমরা বুঝে করবে, ঠিক আছে? যেখানেই করো না কেন মুখস্থ করবে না, বুঝে করো। আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমরা আগের ভিডিওগুলো দেখেও নিতে পারো, দেখবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের ডিটেল বলে দিই, ঠিক আছে, কিভাবে এসছে। দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে। বলছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি বলে দিয়েছে। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r% হলে এন বছর পর জনসংখ্যা কত হবে? যেহেতু এন বছর পরে জনসংখ্যা বলেছে, এখন জনসংখ্যা কত? পি। ওকে, পি ইন্টু আর ওয়ান ওয়ান প্লাস, সেটাই চক্রবৃদ্ধি সুদের সূত্রটাই রাখবে। ওয়ান প্লাস, তাহলে বর্তমান জনসংখ্যা কত আমার? পি বলেছে, তাহলে পি লিখলাম, ব্র্যাকেট শুরু করলাম, 1 + r/100। এখানে আর কত আছে? এবারে প্লাস নিব না মাইনাস নিব? দুটো হয় এখানে, কারণ এটা হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাসের কোশ্চেন, ঠিক আছে? এবারে সমহার বৃদ্ধি বা হ্রাসের কোশ্চেন কিন্তু প্লাস মাইনাস ছিল, ওয়ান প্লাস মাইনাস। এবারে প্লাস কখন নিব? যদি বৃদ্ধি হয়। মাইনাস কখন নিব? যদি হ্রাস হয়। এখানে বলেছে দেখো বৃদ্ধি, তাই প্লাস নিব। r/100, আর মানে কত এখানে? 2r। 2r/100 হোল টু দা পাওয়ার কত আছে? n রয়েছে, ঠিক আছে? তাহলে এইটাই হবে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে এন বছর পরে জনসংখ্যা। তাহলে 2×50 100 কাটাকাটি করলে পাবো, তাহলে পি ইন্টু 1 + r/50 হোল টু দা পাওয়ার এন। তাহলে দেখো এখানে অপশান কত হবে? এখানে অপশান হবে পি ইন্টু 1 + r/50। বি, অপশান বি হবে এখানে সঠিক উত্তর, পি ইন্টু 1 + r/50 হোল টু দা পাওয়ার এন। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, x² সমান 25 সমীকরণের বীজ সংখ্যা কত? দেখো x² সমান 25, এই যে সমীকরণটা আছে, লিখতে পারি না x² - 25 সমান 0? লিখতে পারি না? বা x² সমান 25 এর x সমান আমি লিখতে পারি না √ওভার +-25। তাহলে প্লাস মাইনাস কত পাচ্ছি? 5 পাচ্ছি। তাহলে কটা রুট পাচ্ছি এখানে? কটা বীজ পাচ্ছি এখানে? দুটো বীজ পাচ্ছি, একটা +5 আর একটা -5। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। যদিও তোমরা সলিউশন কোনো এরকম সমীকরণ থাকে, তোমরা দেখবে যে x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে। x এর সর্বোচ্চ পাওয়ার যদি 1 হয় তাহলে একটা বীজ হবে। x এর সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয় দুটো বীজ। x এর সর্বোচ্চ পাওয়ার যদি 3 হয় তাহলে তিনটে বীজ থাকবে। যতগুলো পাওয়ার থাকবে কিন্তু সর্বোচ্চ যতগুলো পাওয়ার থাকবে ততগুলো কিন্তু বীজ হবে। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, কারণ স্কোয়ার রয়েছে তাই এখানে দুটো বীজ পাবো। নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নম্বর 4। ওকে, দেখো এখানে এই কোশ্চেনটা কি বলেছে, √3 - √5 এর অনুবন্ধীকরণই কত হবে? ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আমি বলবো যে তোমরা এই অ্যান্সারটা লিখবে, √3 + √5। কেন? তোমরা তো √3 + 5
কারণ তোমরা পড়েছো কি প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু এটা হবে না। কেন বলো তো? তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে কি, সবসময় রুট ওভারের আগের চিহ্ন চেঞ্জ করবে। অনুবন্ধী করণীতে কি করবে, রুট ওভার যেটাতে থাকবে তার আগের চিহ্নটা চেঞ্জ করবে। কিভাবে চেঞ্জ করবে? প্লাস থাকলে মাইনাস করবে, মাইনাস থাকলে প্লাস করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এখানে কিন্তু রুট ওভারের আগে কি রয়েছে, প্লাস রয়েছে, তাহলে অ্যান্সার কত হবে, -√3। আর যেটা সংখ্যা থাকবে না, যেটা এমনি মূলদ সংখ্যা যেটা থাকবে, সেটার কিন্তু আগের চিহ্ন যেমন ছিল সেই রকমই থাকবে। শুধুমাত্র রুট ওভার অর্থাৎ অমূলদ সংখ্যার আগে চিহ্ন চেঞ্জ হবে। আজ থেকে এই জিনিসগুলো একটু মাথায় রেখে দাও, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কিন্তু অপশন বি হবে এখানে সঠিক উত্তর, √3 -√3 -5। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 5। কি বলেছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সিডি যা দুটি দৈর্ঘ্য সমান। তাহলে একটা ও কেন্দ্রীয় বৃত্ত ধরবো আমি, এখানে কি লিখবো, ও কেন্দ্রীয় একটা বৃত্ত নিব। ঠিক, তাহলে দেখো এই ও কেন্দ্রীয় বৃত্তের বলছে দুটো জ্যা সমান, এ বি এবং সিডি। এরকম একটা জ্যা নিলাম আমি, এ বি নিলাম, আর একটা একই সমান দৈর্ঘ্যের জ্যা নিতে হবে, কিন্তু এ বি যা হবে সিডি তাই হবে। কি বলেছে এখানে, এ ও বি 60 ডিগ্রি, এ ও বি মাঝখানে ও রয়েছে এখানে, তাহলে এ ও বি এইটা বলে দিয়েছে এখানে 60 ডিগ্রি। বলছে সি ও ডি এর মান কত, সি ও ডি এর মান কত, এটাও হবে কিন্তু তোমার 60 ডিগ্রি। বলবো স্যার কেন? কারণ হচ্ছে কি, সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। যেহেতু এবির সঙ্গে সিডিটা সমান, তাই এবি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, এবিটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, সিডিও কেন্দ্রে কিন্তু একই কোণ উৎপন্ন করবে। এইটুকু মাথায় রাখতে হবে তোমাদের। কি বললাম, সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে এখানেও কিন্তু অ্যান্সার হবে কত আমাদের, কোশ্চেন অ্যান্সার হবে বি ইজ দ্য রাইট অ্যান্সার, 60 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 6। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিডি কর্ণ। এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ নিব, এখানে আমি করেছি দেখো, এটা হচ্ছে 6 দাগের কোশ্চেন। এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ নিব যার বিডি কর্ণ। ওকে, আচ্ছা এ এ বিডি কত ডিগ্রি বলেছে, 32 ডিগ্রি বলেছে। ঠিক আছে, এ বি সি ডি এরকম একটা নিলাম বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, এ বিডি, এ বিডি নাম দিয়ে দিই, এ বি সি ডি। ওকে, আচ্ছা এ বিডি 32 ডিগ্রি, এ বিডি, তাহলে এইটা যোগ করবো আমি। এটা কত বলে দিয়েছে আমাদের, 32 ডিগ্রি, 32 ডিগ্রি। আর কি বলে দিয়েছে, এডিবি 48 ডিগ্রি, এ ডিবি এইটা বলে দিয়েছে কত, 48 ডিগ্রি। বলছে বিসিডি এর মান কত, বিসিডি কোনটা, বিসিডি এই মানটা তোমাকে পেয়েছে। দেখো একটা জিনিস এখানে আমি তোমাদের দুটো জিনিস বলবো, ঠিক আছে? এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, আর দিলে অঙ্কটা পুরো একদম ইজি হয়ে যাবে। দেখো এবিসিডি একটা ত্রিভুজ না, এই এবিসিডি কি একটা ত্রিভুজ? তো এই এই দেখো এবিসিডি একটা ত্রিভুজ, হ্যাঁ কি না? এবারে এই ত্রিভুজে দুটো কোণ দেওয়া আছে, নিশ্চয়ই 3 নম্বর কোণটা তোমরা পেয়ে যাবে। তাহলে 3 নম্বর কোণটা মানে কোনটা, এই কোণটা। তাহলে এই কোণটা কত হবে, 180 থেকে এই দুটো কোণের যোগ করে বিয়োগ করবো, ঠিক আছে? তাহলে 32 আর 48 যোগ করলে কত হয়, 80 হয়। তাহলে 180 থেকে যদি আমি 80 বাদ দিই, তাহলে এটা কত হয়ে যাবে আমাদের, 100 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওই শর্তটা থেকে আমি নিয়ে এলাম ত্রিভুজের 3 নম্বর কোণটা। এবারে বৃত্তস্থ চতুর্ভুজের একটা শর্ত রয়েছে, তোমরা পড়েওছো। কি পড়েছো উপপাদ্যে, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি হয়। তাহলে দেখো এর বিপরীত কোণ কোনটা, সি। তাহলে এটা যদি 100 ডিগ্রি হয়, এটা নিশ্চয়ই কত হবে, 80 ডিগ্রি হবে, কারণ এই দুটো কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এটা যদি 100 হয়, তাহলে এইটা কত হওয়া উচিত, 80 হওয়া উচিত। দিলে তো দুটো দুই সমকোণের সঙ্গে সমান হবে। তাহলে অ্যান্সার হবে কি এখানে, যেটা চেয়েছে দেখো বিসিডি, দেখো বিসিডি কত ডিগ্রি হচ্ছে, 80 ডিগ্রি। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের কিন্তু শর্ট 1 নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেন কমপ্লিট করে দিলাম। এতক্ষণ যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আমি তোমাদের বলবো, অনেকে দেখছো ভিডিওগুলো কিন্তু তোমরা লাইক করছো না, কমেন্ট করছো না। সবাইকে বলবো যদি ভালো লাগে কমেন্ট করে একটু জানাও। এক্ষুনি একটা কমেন্ট করো যে এতক্ষণ যে দেখলে তোমাদের কেমন লাগছে। পরে তো অনেক কোশ্চেন রয়েছে, জাস্ট এমসিকিউ গুলো কমপ্লিট করলাম, তো সঙ্গে থাকো শেষ পর্যন্ত, দেখো আরো খুব ভালো লাগবে তোমাদের। ডিটেলসে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর সবাইকে বলবো যে পিডিএফ পেতে হলে নিচে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, চলে যাও, পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবে। না হলে তোমরা তুলে রাখো, ওকে? যেগুলো আমি করে দিচ্ছি খাতার মধ্যে, কিন্তু খাতাতে তুললে কি হয় তোমাদের খুব ভালো হয়। পিডিএফ এর থেকে, পিডিএফ কি বলতো পড়ে থাকবে, কবে পড়া হবে, কিন্তু খাতাতে থাকলে চোখের সামনে থাকবে, তাই না? খাতার মধ্যে যদি তুলে রাখো, মনেও থাকবে, সঙ্গে সঙ্গে করে নিবে। ঠিক আছে, তাহলে দেখো কোশ্চেন নাম্বার 2 এর 1 নম্বরে যে 2 নম্বরে যে প্রশ্নগুলো থাকে সেগুলো এখন করবো। দেখো 2 নম্বরের প্রশ্নগুলো দেখো তোমাদের 5টা থাকবে, ঠিক আছে, 10 নম্বর। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে
তাহলে তো শতকরা বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে, আমি জানি কি, তাহলে আমি ধরে নিবো যে শতকরা বার্ষিক সরল সুদের হার R%। ওকে, সরল সুদ বলেছে। নেক্সট কি বলেছে দেখো, কোনো টাকার, তাহলে আমি জানি না কত টাকা, তাহলে এটাকেও আমি কি ধরে নেবো, কোনো টাকাকে আমি ধরে নিলাম P টাকা। তাহলে ধরি বার্ষিক সরল সুদের হার R% এবং আম, আসল হচ্ছে P টাকা। ওকে, ধরে নিলাম এটা। বলছে 4 বছর, 4 বছর মানে এটা কি দেওয়া রয়েছে বাবু, এটা দেওয়া রয়েছে আমাদের T। তাহলে T কত দেওয়া রয়েছে, 4 বছর দেওয়া রয়েছে। বলছে 4 বছরের সুদ, তাহলে আই কত হবে, এখানে একদম প্রত্যেকটা লাইন ধরে পড়বে। আই কত হবে, আই মানে PRT/100, তাহলে PRT/100, তাহলে আই কত হবে, PRT/100, তাহলে পি ইন্টু আর, আর কত, এখানে আরই ধরেছি আমি। আর টি কত আছে বলো, 4 বছর, PRT/100। ঠিক আছে, তাহলে 4×25=100, তাহলে আই কত পেলাম আমি এখানে, PR/25 টাকা। ঠিক আছে, তাহলে সুদ পেলাম। বলছে শর্ত, বলছে এই সুদটা যেটা বেরোলো না, এই সুদটা যে বেরোলো PR/25 টাকা, এটা বলছে আসলে 8/25 অংশ। তার মানে এটাই তো আমাকে শর্তটা বলে দিয়েছে। কি বলে দিয়েছে আমাকে, শর্তানুসারে, শর্তানুসারে বলে দিয়েছে যে সুদ PR/25 সমান আসল, আসল কত ধরেছে, পি এর মানে গুণ 8/25। ক্লিয়ার হয়েছে, তাহলে সুদ হয়ে গেল PR/25 সমান পি ইন্টু 8/25, কারণ আসলের, আসল পি এর মানে গুণ 8/25 অংশ, বলেছে 8/25 অংশ গুণ করে দিয়েছি। তাহলে দেখো এখানে পি কেটে যাবে, 25 কেটে যাবে, তাহলে আর সমান কত পাচ্ছি বাবু, 8%। এখানে পার্সেন্টেজ দিবে না, অ্যান্সারে লিখবে। ওকে, এখানে তো দেওয়া উচিত নয়, তাহলে অ্যান্সারে লিখবে কি এখানে, যে বার্ষিক শতকরা সরল সুদের হার 8%, বার্ষিক সরল সুদের হার 8%। ক্লিয়ার হয়েছে না হয়নি, একদম ইজি ছিল। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, বলছে পি এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হবে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আগেরও কোনো একটা কোশ্চেনে মনে হচ্ছে আমি বুঝিয়েছিলাম তোমাদের, বলে দিই আমি এটার মানে কি, এই কথাটার অর্থ কি। দেখো, এই কথাটার অর্থ হচ্ছে যে সমীকরণের একটি বীজ 2 হওয়ার অর্থ হচ্ছে কি এক্স এর মান 2 হবে। এখানে px² + 2x - 3 = 0, এই যে সমীকরণটা, এটা দ্বিঘাত সমীকরণ। এবারে এই দ্বিঘাত সমীকরণে কতগুলো বীজ আছে, দুটো বীজ রয়েছে। বীজ মানে কি, এক্স এর মানই তো বেরোয়। বীজ মানে কি, যখন আমি কোনো দ্বিঘাত সমীকরণকে সমাধান করি, এক্স এর দুটো মান বেরোয়, ওইগুলো হচ্ছে তার বীজ। তাহলে এক্স এর জায়গায় এখানে কত দেওয়া রয়েছে, এক্স এর একটি বীজ কত বলেছে, এই সমীকরণের এক্স এর মান একটা 2 বলেছে। তাহলে নিশ্চয়ই px² + 2x - 3 = 0, এই সমীকরণে এক্স সমান 2 একটা তো মান হবে। তাহলে এক্স সমান 2 যদি হয়, তাহলে সমীকরণটাতে আমি যে এক্স সমান 2 বসিয়ে পাই, এক্স সমান 2 বসিয়ে পাই, তাহলে কত হবে, 3 × 2² + 2 ইন্টু এক্স এর জায়গায় কত বসাবো, 2 বসাবো, 2 × 2 - 3 = 0, বা 2 2 4, তাহলে 4p + 4 - 3 = 0, বা 4p + 1 = 0, কারণ 4 থেকে 3 গেলে 1, বা p সমান 1 এদিকে এলে -1 হবে, আর 4 এদিকে গুণ আছে, ভাগ হয়ে যাবে। তাহলে p এর মান কত পেলাম আমি, p সমান হচ্ছে -1/4। তাহলে p এর মান কত হলে বলেছে, মানে হতো -1/4 হলে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম, একদম ছোট ছোট জিনিস, প্রত্যেকটা জিনিস দেখবে লজিক্যালি বোঝো। কেন হচ্ছে, আমি কেন বললাম এখানে, কারণ হচ্ছে আমরা জানি যে সমীকরণে বীজ কথার অর্থ হচ্ছে গিয়ে ওই সমীকরণকে সিদ্ধ করবে, সমীকরণকে স্যাটিসফাই করবে, মানে হচ্ছে এক্স এর একটা মান হবে 2। ওকে, একটি বীজ 2 বলেছে মানে এক্স এর যে একটা মান তো 2 হবে, আর একটা মান কত হবে, সেটা পি এর মান বের করানোর পরে পি এর মান বসালে ওটা আমরা সলিউশন করে পেয়ে যাবো, মিডল টার্ম করে কি সিদ্ধরাচার্যের সূত্র লাগিয়ে আমরা পাবো। কিন্তু একটি বীজ 2 হওয়ার অর্থ হচ্ছে কি এক্স এর একটা মান 2 দেওয়া রয়েছে, তাই এক্স এর মান 2 বসাবো সমীকরণে, দিলে পি এর মান পেয়ে যাবো। একদম ইজিলি বুঝতে পারলাম আমরা। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, বলছে একটি বৃত্তের ব্যাস এবি এবং পি বৃত্তের উপর যে কোনো বিন্দু। তাহলে একটি বৃত্ত লিখেছি আমি, ঠিক আছে, একটা ব্যাস নিলাম আমি, যেটা কেন্দ্র দিয়ে যাবে, ব্যাস মানে কি কেন্দ্র দিয়ে যাবে, এবি নাম দিয়েছে এখানে, কি দিয়েছে এখানে, এবি নাম দিয়েছে, ভালো করে লক্ষ্য করবেন। ওকে, আর কি বলেছে, পি এমন একটা বিন্দু, পি এবি 30 ডিগ্রি, তাহলে পিটাকে আমি এমন একটা এইখানে রাখবো। দেখো দিলে পি এবি এই মানটা কত বলে দিয়েছে এখানে, 30 ডিগ্রি, 30 ডিগ্রি বলে দিয়েছে। বলছে পিওবি এর মান কত, পিএবি 30 ডিগ্রি বলছে, পিওবি, পিওবি এই মানটা চেয়েছে, এই মানটা আমাকে চেয়েছে, পিওবি এই মানটা চেয়েছে। এবারে এই কোশ্চেনটা দেখো, একটা জিনিস, এই কোশ্চেনটা অনেকভাবে করা, দুভাবে করা যায়, আমি একদম ইজি প্রসেসে করে দিচ্ছি। দেখো, এই পিবি বৃত্তচাপের উপর এটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ না,
পি ও বি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই পিবি বৃত্তচাপের উপর পি এ বি এটা হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তাহলে আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। মানে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হয়ে যাবে, 60 ডিগ্রি হয়ে যাবে। ইয়েস অর নো? তাহলে একদম ইজিলি এটা আমি লিখতে পারি, এখানে কি লিখতে পারি যে পি ও বি, কোণ পি ও বি সমান 2 কোণ পি এ বি। ওকে, অত যেহেতু পাশে লিখে দিতে হবে কি, যেহেতু কেন্দ্রস্থ কোণ, যেহেতু কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের, পরিধিস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়। বা এটাকে উল্টেও লিখতে পারে যে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তখন কিন্তু সমীকরণটা আলাদাভাবে লিখতে হবে। তাহলে এখানে যে মানটা পেলাম আমি, ভালো করে দেখো এখানে, তাহলে পি ও বি, তাহলে পি ও বি, কোণ পি ও বি সমান কত, 2 কোণ পি এ বি। পি এ বি কত আছে, 30 ডিগ্রি, তাহলে হচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে অতএব পি ও বি এর মান হচ্ছে কত, 60 ডিগ্রি। আশা করি বোঝাতে পারলাম আমি। একদম ইজি কোশ্চেন ছিল, লজিক বুঝে গেছো। এবারে বলবে স্যার আর একটা প্রসেস কি ছিল। ঠিক আছে, আর একটা প্রসেসও করা যাবে। দেখো একটু বড় হবে, তাহলে ভিডিওটি বলে দিচ্ছি আমি। দেখো, এইটা যদি আমি যোগ করে দিই, এটা যদি যোগ করে দিই, বলো এ পি বি এই কোণটা কত ডিগ্রি হবে, এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি না? কেন, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই কোণটা হবে না 90 ডিগ্রি। এবারে বলো এই কোণ যদি 90 হয়, এটা যদি 30 হয়, তাহলে এটা কত ডিগ্রি হবে, এটা কত ডিগ্রি হবে, নিশ্চয়ই 60 ডিগ্রি হবে। কারণ তিনটা কোণ এ পি বি, এই যে পুরো ত্রিভুজটা, এটা তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটা 90, একটা 30, তাহলে আরেকটা কত হবে, 60 হবে। এবারে দেখো পি ও বি এই যে ত্রিভুজটা পাচ্ছ, এই যে পি ও বি এই যে ত্রিভুজটা পাচ্ছ, আবার দাগিয়ে দিচ্ছি, এটাকে আমি করে দিচ্ছি এইখানে, এবারে খুব ইজিলি বুঝতে পারবে। দেখো পি ও বি যে ত্রিভুজটা পাচ্ছ, এই পি ও বি ত্রিভুজের এইটা 60 ডিগ্রি। তাহলে এই কোণটা ভালো করে দেখবে, তার যে ও পি বি এই কোণটাও নিশ্চয়ই 60 ডিগ্রি হবে। কেন, পি ও এবং ও বি তো সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে বিপরীত কোণ দ্বয় সমান হবে। মানে এর এই যে বাহুটার বিপরীত কোণ এইটা 60 ডিগ্রি, আবার এই বাহুর বিপরীত কোণ এটা, তাহলে দুটো দুটো সমান বাহুর বিপরীত কোণ কি হবে, সরি, সমান হবে। তাহলে এটা 60 হলে এটাও 60। এবারে দেখো দুটো যদি 60 হয়, তাহলে এই কোণটাও নিশ্চয়ই 60 ডিগ্রি হবে, কারণ তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, তো অনেকভাবে অঙ্কগুলো করা যায়, তোমাদের আমি শর্ট প্রসেসটা করে দিলাম, এটা অনেকটা ইজিলি তোমরা বুঝতে পারবে, তাই করে দিলাম। ওকে, তাহলে আর কি কোশ্চেন রয়েছে দেখে নেব। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, আমি এখানে চিত্রটা অঙ্কন করে রেখেছি, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। ওকে, দেখো এবিসিডি একটা, এ বি সিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে। যদি সিওডি 120 ডিগ্রি হয়, সিওডি এই দেখো এই কোণটা, এই কোণটা বলেছে আমাকে 120 ডিগ্রি হয়, বিএসি 30 ডিগ্রি, বিএসি ত্রিভুজ, এই চিত্রটা অঙ্কন করে নিবে তোমরা দেখে, 30 ডিগ্রি হয়, তবে বিওসি এবং বিসিডি এর মান কত। বিওসি মানে এই কোণটার মান চেয়েছে বিওসি, আর একটা চেয়েছে বিসিডি, এই কোণটার মান চেয়েছে। ওকে, তাহলে প্রথমত আমি কি করব, দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, এইটা কত ডিগ্রি বলেছে বলো, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি বলেছে। এটা কত বলেছে, 30 ডিগ্রি বলেছে। আচ্ছা, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে বিওসি এই কোণটা নিশ্চয়ই 60 ডিগ্রি হবে। বলবে স্যার কেন 60 ডিগ্রি হঠাৎ করে বলে দিলেন, এক্ষুনি এইটাই বললাম আমি। দেখো এই যে আম, এই 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 যে এইটা যে পেলাম আমি, এই চাপের উপরে কোনটা, এই বিসি চাপের উপরে এই কোণটা কি কোণ, পরিধিস্থ কোণ। ঠিক আছে, আর এই বিসি চাপের উপরে বিওসিটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ, নাকি না, বিওসিটা কেন্দ্রস্থ কোণ। তাহলে দেখো কেন্দ্রস্থ কোণ, আমি এক্ষুনি বললাম কি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এইটা কত ডিগ্রি হয়ে যাবে তখন, নিশ্চয়ই 60 ডিগ্রি হবে, কারণ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা, তাহলে একটা অ্যান্সার পেয়ে গেলাম, বিওসি তাহলে কত পেলাম আমি, 60 ডিগ্রি পেলাম। ঠিক, এবারে এটা যদি 120, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই পুরোটা কি কোণ, একটা এক সরল কোণ না? মানে হচ্ছে কি 60 এবং 120 যোগ করলে কত হয়, 180 ডিগ্রি। তাহলে বি ও ডি এইটা একটা সরল রেখা। তাহলে এটা যদি একটা সরল রেখা এবং ও বিন্দু দিয়ে যায়, তাহলে বিডিটা কি, বিডিটা কি বলো বাবু, একটা ব্যাস হয়ে যাবে না? কি হয়ে যাবে, একটা ব্যাস হয়ে যাবে। তাহলে ব্যাস যদি হয় বি সিডি, এইটা নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। কেন, অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল, অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। তাই এখানে বি সি ডি এর মান হবে 90 ডিগ্রি। আশা করি বোঝাতে পারলাম আমি, একদম ইজি ছিল। আবারও বলে দিচ্ছি, ফার্স্টে আমি কি নিলাম, কেন্দ্রস্থ কোণ
পরিবিষ্ট কোণের দ্বিগুণ হবে। 2 নম্বর কি নিলাম, যে 2 নম্বর নিলাম আমি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। দুটোতে অ্যান্সার আমি পেয়ে গেলাম, একটা 60 আর একটা কত পেলাম 90 ডিগ্রি। অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 5। আচ্ছা, সবাইকে বলে দিচ্ছি যদি কোনো কোশ্চেন বুঝতে না পারো তোমাদের প্রত্যেককে বলবো যে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও কোন কোশ্চেনটা তোমাদের অসুবিধে হচ্ছে। আমি তো বলবো যে আমি বোঝানোর পরে কেউ যদি মন দিয়ে বোঝো কোনো কোশ্চেন আটকাবে না, কোনো কোশ্চেন অবুঝা মানে বুঝতে পারেনি এরকম কোনো কোশ্চেন থাকবে না। প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝতে পারো যদি মন দিয়ে শোনো বা বই খাতা পেন নিয়ে বসো এবং সঙ্গে সঙ্গে যে অঙ্কগুলো করে নাও, বুঝে নাও, কথাগুলো শুনে, তাহলে তো আটকাবে না। তারপরেও যদি আটকায় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে ভুলবে না, অবশ্যই জানাবে, আমি নেক্সট ভিডিওতে করে দিব। একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত হবে চেয়েছি। ঠিক আছে, দেখো প্রথমত আমাকে কি বলেছে এখানে, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে বলো ঘনকের পার্শ্বতল মানে কি? এটা যদি একটা ঘনক হয়, ঠিক আছে, আমি ঘনকের প্রত্যেকটা বাহুর ধারের দৈর্ঘ্য আমি এ যদি ধরে নিই, এ মিটার করে যদি ধরে নিই, তাহলে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে এ মিটার করে ধরে নিলাম। এখানে কটা তল রয়েছে পাশে? পাশে তোমরা জানো লুডুর ছক্কা যদিও ভাবো, তাহলে পাশে কটা তল রয়েছে? 4টা তল রয়েছে। এক একটা তল কিরকম টাইপের হয়? একটা তল হচ্ছে বর্গক্ষেত্র, তাহলে এক একটা তলের ক্ষেত্রফল কি হয়? এ স্কোয়ার। তাহলে পুরো 4টা তল যদি ধরি তাহলে কত হবে? এখানে 4a²। তাহলে 4a² সমান কত দেওয়া আছে? 256 দেওয়া রয়েছে। ইয়েস অর নো? তাহলে 4a² যদি 256 দেওয়া থাকে, তাহলে আমি a স্কোয়ার সমান কত পাবো? 256 বাই কত? 4। তাহলে কাটাকাটি করলে 4 6 24, 4 4 16। তাহলে এ স্কোয়ার আমি পাচ্ছি কত পাবো? 64, বা এ সমান পাবো আমি 8, 8 8 64, √8 মাইনাস নিব না কারণ দৈর্ঘ্যের একক। ঠিক আছে, তাহলে এ সমান পেয়ে গেলাম এই। এবারে বলেছি তো ঘনকের আয়তন চেয়েছে, তাহলে আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র কি? এ কিউব। এ কিউব মানে এখানে কত হবে? 8 এর কিউব। 8 এর কিউব মানে কত? এখানে 512। কি হবে? ঘন মিটার মানে হচ্ছে মিটার কিউব। কি হবে? ঘন মিটার বা মিটার কিউব। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে? 512 মিটার কিউব। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। কিভাবে করলাম আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথমে এখানে যেটা ক্ষেত্রফল আছে এইখান থেকে আমি বাহুর দৈর্ঘ্য বের করে নিলাম, প্রতিটা বাহুর দৈর্ঘ্য। এবারে সেই প্রতিটা বাহুর দৈর্ঘ্য বের করানোর পরে আয়তনের ওই আয়তনের সূত্র জানি এ কিউব, তাহলে 8 পেয়েছি, 8 এর কিউব হয়ে যাবে। আর এটা কি হয়ে যাবে? আমাদের শর্তানুসারে হয়ে যাবে। এটা কি হবে? আমাদের শর্তানুসারে হয়ে যাবে, কারণ 4a² সমান দেওয়া রয়েছে 256। আশা করি বোঝাতে পারলাম। জাস্ট পাটিগণিতের কোশ্চেন রয়েছে, পাটিগণিতের কোশ্চেন 3 নম্বরে কি বলেছে দেখো, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সুদ দেয়, ওই ব্যাংকে রামবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে রামবাবু সুদে আসলে কত টাকা পাবেন হিসেব করে লিখতে বলেছে। ভালো করে দেখো, এখানে তিনের দাগের যে কোশ্চেনটা না একটু ট্রিকি দিয়েছে, কিন্তু তোমাদের আমি বোঝানোর পরে দেখবে আর অসুবিধে হবে না। প্রথমে কথা হচ্ছে গিয়ে যে এখানে সরল সুদ বলেছে না চক্রবৃদ্ধি সুদ বলেছে বুঝতে পারছি না। ঠিক আছে, কিন্তু আমি তোমাদের একটা কথা বলেছিলাম, যদি কোনো কিছু সরল বা চক্রবৃদ্ধি সুদ না লেখা থাকে তাহলে তোমরা ওটাকে কিন্তু সরল সুদ হিসেবেই অঙ্কটা করবে। মনে থাকবে, আবারও বলে দিলাম আমি। তাহলে দেখো এখানে আর যেটা রয়েছে সরল সুদের হারই রয়েছে, কত বলেছে? 5%। মনে করো এখানে কি বলেছে, প্রথমে রামবাবু বছরের শুরুতে প্রথমে 15,000 টাকা দিয়েছে, কিন্তু 15,000 টাকা কিন্তু তার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে নিশ্চয়ই 15,000 টাকা কত মাস খেটেছে? 3 মাসই খেটেছে। ঠিক আছে, তাহলে প্রথমত প্রথমত আসল কত? আসল কত? কি বলে দিয়েছে? 15,000 টাকা। প্রথমত কি বলে দিয়েছে কত টাকা বাবু? 15,000 টাকা। কিন্তু সময় বলেছে এই 15,000 টাকা কিন্তু পুরো 1 বছর খাটেনি, বলছে যে এই 15,000 টাকা 3 মাস খেটেছে। কেন? কারণ 3 মাস পরে তো সে 3,000 টাকা আরো তুলে নিয়েছে, তাহলে কিন্তু 15,000 টাকা নেই। তাহলে 3 মাসই 15,000 টাকাটা খেটেছে। তাহলে বছরে করবো আমরা, কি করবো? 3/12 বছর। তাহলে কত হচ্ছে বলো? 1/4 বছর। 3 4 12, তাহলে 1/4 বছর হয়ে গেল। সময় পেলাম, টি পেয়েছি, সময় পেয়েছি, আর পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আমি সুদ পাবো। তাহলে দেখো এখানে সুদ কত হবে? I1 ধরলাম আমি, কেন? আরো রয়েছে। ঠিক আছে, PRT/100, পি কত এখানে? 15,000। আর কত? 5%। টি কত? 1/4/100, PRT/100। এত টাকা পেলাম। এটাকে করলে কত হবে বলো? 15 5 আচ্ছা শূন্য কেটে দাও, 15 5 75, 750/4। ঠিক, এত টাকা পেলাম। এবারে তারপরে কি বলেছে ভালো করে লক্ষ্য করো, 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে প্রথমত তো হয়ে গেল, দ্বিতীয়ত
দ্বিতীয়ত আসল টা কিন্তু 15,000 টাকাতে 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে 15,000 টাকা মাইনাস 3,000 টাকা, ঠিক না ভুল? কত থাকবে বাবু? 12,000 টাকা, ঠিক না? 12,000 টাকা। এবারে এই টাকাটা যে তুলে নিয়েছে, টাকা তুলে নেওয়ার আবার 3 মাস পরে তিনি আবার জমা করেছেন 8,000 টাকা, তাহলে নিশ্চয়ই 12,000 টাকা যে খাটবে সেই যে সময়টা হবে নিশ্চয়ই 3 মাস। 3 মাস মানে কত? 1/4 বছর। তাহলে এখন যে সুদ, এটা কত হবে? I2 TRT/100, 12,000 ইন্টু আর কত? আর তো সবসময় সেম থাকবে সরল সুদের ক্ষেত্রে, আমি বারবার বলছি সরল সুদের ক্ষেত্রে এখানে থাকবে। ওকে, TRT 1/4 3/100 এত টাকা। তাহলে শূন্য শূন্য কেটে দাও, 12×5 = 60, মানে 600/4 টাকা। এবারে তৃতীয়ত কি বলেছে বলো? দ্বিতীয়ত হয়ে গেল। এবারে তৃতীয়ত বলেছে এখানে যে 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিয়েছেন। তাহলে তৃতীয়ত কি বলেছে? আসল আসল কি কত হবে? 12,000 ছিল, আবার তিনি 8,000 টাকা জমা দিয়েছেন। 8,000 টাকা জমা দিয়ে তাহলে অ্যাকচুয়াল টাকা হয়েছে কত? লাস্টে 20,000 টাকা হয়েছে। বলছে এই যে টাকাটা, এইটা হচ্ছে তার আসল, কিন্তু এটা খেটেছে কত বাবু? সময়। ভালো করে লক্ষ্য করে এইটা একটু বোঝা রয়েছে। 1 বছরের শেষে রামবাবু সুদে আসলে কত পাবে? তাহলে নিশ্চয়ই 3 3 6 মাস চলে গেছে, তাহলে 20,000 টাকা দেওয়ার পরে, মানে 8,000 টাকা জমা দেওয়ার পরে আর সে তুলেও নি, জমাও দেয়নি, তার মানে পুরো বছর কেটেছে এই টাকাটা। কত কেটেছে? 6 মাস কেটেছে। কেন? 3 3 6 চলে গেছে বছরে, 12 বছরে 6 মাস চলে গেছে আর 6 মাস পড়ে আছে, সমান কত? 6/12, মানে হাফ বছর। ক্লিয়ার না হলে বলবেন, ঠিক আছে? একদম ধীরে ধীরে বোঝাচ্ছি, মন দিয়ে শোনো। তাহলে এখন সুদ কত হবে? I3 কত হবে? TRT/100 মানে 20,000, আর কত? 5, টি মানে হাফ বাই 100। ক্লিয়ার? কাটাকাটি করো, শূন্য শূন্য কেটে দাও, তাহলে এটা পাচ্ছি কত আমি? 5 × 10, 5 × 10, 10 10 মানে 1,000। 1,000 পাচ্ছি তো? হ্যাঁ হ্যাঁ, 1,000। 1,000 বাই কত পেলাম? 5 × 10, হ্যাঁ 1,000/2। ঠিক আছে? এবারে দেখো এখানে আমি যেটা করলাম, এখানে তিনটা সুদ রয়েছে তো, তাহলে মোট সুদ কত হবে? মোট সুদ কত হবে বলো? মোট সুদ হবে কত এখানে? তাহলে আছে কত? 750/4 প্লাস এটা কত আছে? 600/4, 600/4, এখানে রয়েছে 1,000/4। তোমরা দুই কাটাকাটি করেও তোমরা পয়েন্টে নিয়ে আসতে পারো, এইটাকে দিয়ে যোগ করে দিতে পারো। ঠিক আছে, আমি এইভাবে করলাম, কোনো অসুবিধা নেই। চার লসাগু হবে, তাহলে 750 প্লাস 600 প্লাস এখানে 2,000। ঠিক আছে না? তাহলে এটাকে যোগ করলে কত হবে? 713, মানে 1350, 2,000 মানে হচ্ছে 3350/4 এত টাকা। তাহলে 4 8 32, 1 5 4 3 12, 12 3 0, 4 7 28, 4 5 30, মানে 837.5 পেলাম আমি কত? 50 টাকা। এটা কি পেলাম? সুদ পেলাম, মোট সুদ পেয়ে গেলাম এখানে। কিন্তু এখানে চেয়েছে কি বলতো? কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করলে বলবে রামবাবু সুদে আসলে কত টাকা পাবে। তাহলে বলো, সুদ তো এটা পেয়ে গেলাম, কিন্তু আসল কত? আসল নিশ্চয়ই 20,000 টাকা। কেন? লাস্টে তো 20,000, সবই তো তুলে, শেষে তো 20,000 টাকাই তার আসে, তাই না? বাকি তো সে তুলে তুলে নিয়েছে। ওকে, তাহলে শেষ অব্দি যদি 20,000 টাকা রেখেছে, তাহলে অতএব এখানে সুদ আসল, সুদ আসল হবে রামবাবুর, তাহলে সুদ আসল কত হবে? 20,000 প্লাস 837.50 টাকা, মানে কত হবে? 20,837.50 টাকা। এটাই হবে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝাতে পারলাম তোমাদের। তাহলে অ্যান্সার কত হলো? 20,837.50 টাকা হবে। একদম ইজি ছিল। আবারও একবার জাস্ট রিভিশন করিয়ে দিচ্ছি। প্রথমে 15,000 টাকা 3 মাস খাটবে, তারপরে যে 3,000 টাকা তুলে নিয়েছে, মানে 12,000 টাকা রয়েছে, 12,000 টাকাও 3 মাস খাটবে, কাটার পরে সে 8,000 টাকা জমা দিয়েছে, মানে 12 আর 20,000 টাকা, ওটা 6 মাস কাটবে। প্রত্যেকটার সুদ বের করলে মোট সুদ পেয়ে গেলে লাস্টে তো 20,000 টাকাই রয়েছে আসল হিসেবে, বাকিগুলো তো সেই 15,000 টাকা দিয়েছিল, তুলে নিয়েছে, আবার 8,000 টাকা জমা। তাহলে অ্যাকচুয়াল আসল শেষে কত থাকবে? 20,000 টাকা। তার সঙ্গে মোট সুদ যোগ করে দিলে আমরা কি পেয়ে যাবো? সুদ আসল পেয়ে যাবো, এবং ওটাই হবে আমাদের সঠিক উত্তর। একদম সুন্দর করে ডিটেলসে করে দিলাম, ভালো করে করে দেবো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাবো। কোয়েশ্চেন নাম্বার অথবাটা। অথবাটা কি বলেছিল? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে, দেখো বলে দিয়েছে না, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 2 বছরে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে, নির্ণয় করো। তাহলে দেখো এখানে কি বলে দিয়েছে, আর আমাকে বলে দিয়েছে কি R% আমি ধরে নিব যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। এখানে আমাকে এন বলে দিয়েছে 2 বছর, টি বলে দিয়েছে এখানে 10,000 টাকা,
সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে না পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড, মানে এ বলে দিয়েছে এখানে। সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে না পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দা পাওয়ার এন, ওটা বলে দিয়েছে। তাহলে দেখো শর্ত অনুসারে কি বলে দিয়েছে, এগুলো তো প্রথমে লিখলে, সময় ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8%, সময় এন সমান 2 বছর, আসল পি সমান হচ্ছে তোমাদের 10,000 টাকা। অতএব শর্তানুসারে কি বলেছে এখানে, যে পি ইন্টু ওয়ান প্লাস পি মানে কত 10,000 ইন্টু ওয়ান প্লাস আর আর বাই 100 হোল টু দা পাওয়ার এন, এন কত আছে এখানে 2 সমান 11,664 টাকা, ঠিক না? তাহলে এইখান থেকে দেখো 1 প্লাস আর বাই 100 হোল টু দা পাওয়ার 2 সমান 11,664 বাই 10,000। এটাকে আমরা কি করবো বাবু, কাটাকাটি করব। ঠিক আছে, এটা কাটাকাটি করবো, কত চারে কাটি, 4 2 8, 4 5 20, 2500, 4 2 8, 8 3 11, 3 6 4 9 36, 4 1 4, 4 6 24, আবার চারে কাটবো। ঠিক আছে, 4 4 5 20, 4 6 24, 4 2 8, 4 5 20, 4 7 28, 1 1, 4 2 8, 4 9 36। তাহলে পেলাম কত 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান পেলাম কত 729, মানে কার হোল স্কোয়ার, 625 মানে 25-এর হোল স্কোয়ার। ঠিক আছে, 729 হচ্ছে গিয়ে কার হোল স্কোয়ার বলো তো, 729 হচ্ছে 27। ঠিক আছে, 27-এর হোল স্কোয়ার, তাহলে 27/25-এর হোল স্কোয়ার লিখতে পারি। দুদিকে দেখো পাওয়ার সমান আছে, কি সমান আছে এখানে, পাওয়ারটা দুদিকে সমান রয়েছে, তার মানে আমি বেসটাকে আমি বা নিধানটাকে সমান করতে পারি, লিখতে পারি না 1 প্লাস আর বাই 100 সমান 27/25। ঠিক আছে, তাহলে আর বাই 100 সমান কত হবে, এবারে নিজেরা তোমরা কিন্তু সলিউশনটা নিজেরা করতে পারবে, দেখে নাও কিভাবে করছি আমি। আর বাই 100, 25 লসাগু হবে 27 - 25, আর সমান হবে 27 থেকে 25 গেলে 2/25 গুণিত 100, 100 এদিকে ভাগ আছে, এদিকে গুণ হয়ে যাবে 25 4 100, তাহলে আর সমান পাচ্ছি আমি 8। তাহলে আমি যে ধরেছিলাম আর কে, তাহলে অ্যান্সার হবে কত, আর সমান কত হবে আমাদের 8। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8। একদম ইজি কোশ্চেন ছিল, শুধু সলিউশনটা তোমাকে ভালো করে করে দিতে হবে, এখানে বোঝার কিছু নেই, জাস্ট সিম্পল কি বলো সূত্র বসার অ্যান্সার করবে, কমপ্লিট। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার সমাধান করো, কোশ্চেন নাম্বার 4। দেখো ফার্স্ট সমাধান কি বলেছে এখানে, সমাধান কি বলেছে দেখো, a/ax-1 প্লাস b/bx-1 সমান এটা বলেছে। ঠিক আছে, এখান থেকে আমি স্টার্ট করছি, তাহলে বা দিয়ে শুরু করব। দেখো দ্বিঘাত সমীকরণের কোশ্চেন, x-1, বিটাকে এর কাছে নিয়ে আসবো মাইনাস বি, আর এটা এ, আচ্ছা এটা হচ্ছে তোমার বিটাকে এদিকে নিয়ে এলাম। ওকে, আচ্ছা আবার প্লাস আছে দেখো b/bx-1, এটাকে এর কাছে নিয়ে আসবো। কেন মাইনাস করলাম, কেন, কারণ এদিকে সব প্লাস ছিল, এদিকে এলে মাইনাস হয়ে যাবে, সমান চিহ্নে ওইদিকে প্লাস ছিল, সমান চিহ্নে এদিকে এলে কি হবে, মাইনাস হয়ে যাবে। এবারে লসাগু করলে কত হবে এখানে, x-1 লসাগু হয়ে যাবে, এখানে পড়ে থাকবে a মাইনাস এ বি এক্স মাইনাস মাইনাস হচ্ছে প্লাস বি হয়ে যাবে, প্লাস এখানে কত হবে bx-1, তাহলে b মাইনাস এ বি এক্স প্লাস এ হয়ে যাবে সমান 0। দেখো এখানে দুটো কিন্তু সেম রয়েছে, ভালো করে লক্ষ্য করলে দেখবে এখানে এইটা আর এটা কিন্তু সেম রয়েছে, তাহলে কিন্তু আমি দুটো থেকে কমন নিতে পারি, এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এটা রয়েছে না, এই দুটো থেকে আমি এটা কমন নিতে পারি, তাহলে এখানে পড়ে থাকবে কত 1/ax-1 প্লাস 1/bx-1 ইজ ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে দেখো দুটোর গুণফল যদি 0 হয়, তাহলে এইটাও 0 হবে, এই দিকেরটাও 0 হবে। তাহলে আমি এখান থেকে অতএব দিয়ে লিখতে পারি, অতএব দিয়ে লিখতে পারি এখানে এ প্লাস বি, অতএব দিয়ে লিখতে পারি আমি এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এটাও 0 হবে, ঠিক না ভুল? আবার আবার অথবা 1/ax-1 প্লাস 1/bx-1, এটাও 0-র সঙ্গে সমান হবে, ঠিক না ভুল? একদম ইজি। ওকে, এবারে দেখো এইটাকে সলিউশন করবো, এইটাকে সলিউশন করবো, দিলে কিন্তু আমরা এক্স এর দুটো মান পাবো, কারণ এটা দ্বিঘাত সমীকরণ, এক্স এর দুটো মান পাবো। দেখো এখানে কি করবো আমি, বা দিব, তাহলে এ বি এক্স সমান কত পাচ্ছি এখানে আমি, এ প্লাস বি না, বা এক্স সমান কত পাচ্ছি, এ প্লাস বি, এ বি এদিকে গুণ আছে, এদিকে এলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না, ক্লিয়ার হয়েছে? এটা একটা এক্স পেলাম, এইদিকে একটা এক্স আমি বের করবো। দেখো এখানে লসাগু হচ্ছে কত, এখানে ax-1 ইন্টু bx-1, তাহলে এই 1 এর সঙ্গে কি গুণ হবে, bx-1 প্লাস ax-1। ঠিক আছে, যারা পারবে না বা বুঝতে পারছো না তোমাদের বলবো অবশ্যই কমেন্টে জানাবে, যে স্যার আরো ডিটেলসে পড়া। ঠিক আছে, আমি
আমি তোমাদের যতটা সম্ভব ডিটেলসেই করানোর চেষ্টা করছি, কিন্তু এগুলো হচ্ছে ইজি জিনিস, ঠিক আছে? এগুলো যদি আমি বোঝাতে থাকি ভিডিও কিন্তু 2-3 ঘন্টার হয়ে যায়, তাই না? আমি চাইছি যে তোমাদের যাতে কম সময় লাগুক, কিন্তু তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, যেভাবে আমি করিয়ে দিচ্ছি সেগুলোকে তোমরা বারবার করো। যেখানে ডাউট হবে তোমরা কমেন্ট করে জানাবে যে ওই পার্টটা আরেকবার আমাকে করিয়ে দিও, তাহলে করিয়ে দেবো, আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? এবারে ডাউটগুলো অবশ্যই বলবে, আমি সমস্ত ডাউট কিন্তু একটা ভিডিওতে নিয়ে এসে পুরো কমপ্লিট করে দেবো, যার যতগুলো ডাউট থাকবে, ওকে? তাতে অনেকটা ইজি হবে, ঠিক আছে? সমস্ত ডাউট একটা ভিডিওতে কমপ্লিট করবো আমি। যার যেটা ডাউট থাকবে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে এখানে দেখো, এর সঙ্গে শূন্য গুণ হলে কত হবে? শূন্য হয়ে যাবে, তাহলে উপরে কত করে থাকবে? bx প্লাস ax মাইনাস ওয়ান কত হবে? -2 ইজ ইকুয়ালস টু 0, কারণ শূন্য গুণ হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এখানে x কমন আসবে, a প্লাস b করতে পারি এটাকে আমি, x কমন নিয়ে সমান -2 এদিকে এলে +2 হয়ে যাবে, বা x সমান কত পাচ্ছি? 2/a প্লাস b। তাহলে দেখো, x এর আমি দুটো মান পেলাম, x সমান a প্লাস b বাই a b পেলাম, অথবা x সমান কি পেলাম? 2/a প্লাস b পেলাম। তাহলে দুটো মান পেলাম আমি x এর, a প্লাস b বাই a b, 2/a প্লাস। ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখে নাও আরেকবার ভালো করে, রিপিট করে দেখবে যদি না বুঝতে পারো তো। নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, 4 এর 2 এর দাগ, 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 সমান 4 হলে, আচ্ছা x এর মান বের করতে, সমাধান করতে বলেছে। এটাও খুব ইজি কোশ্চেন, ভালো করে লক্ষ্য করে দেখতে হবে এখানে। তাহলে আমরা এখানে বা চিহ্ন দিয়ে লিখতে পারি, দেখো 2x প্লাস 1, 2x প্লাস 1, যদি আমি এখানে কিছুই মানে কত আছে? 1 আছে, তাহলে 2x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 3 সমান কত হবে? 4 হবে, কারণ এর সঙ্গে এটা কি হবে? গুণ হয়ে যাবে। ইয়েস অর নো? সমান 4 হবে। বা দেখো, উপরেরটা যেটা রয়েছে হোল স্কোয়ার সূত্রে রয়েছে, a প্লাস হোল স্কোয়ার লিখতে পারি কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার মানে কত? 2x এর হোল স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস 2ab, মানে 4x প্লাস 1 প্লাস 3 ইজ ইকুয়ালস টু, আচ্ছা আমি আর লাইন বাড়াচ্ছি না, দেখো এইখানে দেখতে পাচ্ছ 2x প্লাস ওয়ানটা যেটা রয়েছে, এটা কি হয়ে যাবে? 4 এর সঙ্গে গুণ হয়ে যাবে না? তাহলে 4 ইন্টু 2x প্লাস 1, ক্লিয়ার হয়েছে? তাহলে বা 4x স্কোয়ার প্লাস 4x 1 প্লাস 3 কত হবে? এখানে 4 হবে, সমান 8x, 4 2 8, আর একটা হবে এই 4 একে 4, ভেতরে সবগুলোর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 4x স্কোয়ার প্লাস 8x, সরি 4x স্কোয়ার প্লাস 4x, 4x প্লাস 4, আচ্ছা এইটা যদি এইদিকে নিয়ে আসি -8x মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0, বা 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 8x কত হবে? -4x হবে, প্লাস 4 মাইনাস 4 কেটে যাবে, সমান 0। তাহলে এখান থেকে আমি কমন নিব কত? 4x কমন নিব দুটো থেকে, 4x কমন নিলে x মাইনাস 1 করে থাকবে ইজ ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে 4x সমানও 0, অথবা x মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে x সমান কত পাচ্ছি? 0, আর x সমান কত পাচ্ছি? এখানে আমি 1, তাহলে 0 এবং 1 হবে এখানে নির্ণয় সমাধান। হয়েছে, ইজি ছিল আর কি। যারা সলিউশন ভালো পারো তাদের কাছে তো এইসব কোশ্চেন কোনো ম্যাটার করবে না, কোনোদিন দেখতেও হবে না, জাস্ট আমি যে করিয়ে দিচ্ছি এইখানেই তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? বা হয়ে যাচ্ছেও, আমি এটা আশা রাখছি, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এর কি বলেছে দেখে নিবো আমরা। কি বলেছে দেখো, বলছে কোশ্চেন নাম্বার 5, দুটি ধনাত্মক সংখ্যা, অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 হলে সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, অখণ্ড সংখ্যা বলেছে, দেখো যে অন্তর 3, তাহলে যদি আমি দুটি অখণ্ড সংখ্যাকে আমি কি কি ধরতে পারি, ঠিক আছে? তাহলে আমি ধরতে পারি যে ফার্স্ট যে অখণ্ড সংখ্যাটা হবে, প্রথম অখণ্ড সংখ্যাকে আমি যদি x ধরি, তাহলে দ্বিতীয় অখণ্ড সংখ্যাকে আমি কত লিখবো? x প্লাস 3 না? কেন? এদের অন্তর দেখো 3, অন্তর মানে কি? বিয়োগফল। তাহলে x প্লাস 3 থেকে যদি x মাইনাস দিই, 3 হয়ে গেল, ঠিক না? তাহলে একটাকে x যদি ধরি, আরেকটা নিশ্চয়ই x প্লাস 3 হবে, ব্যাস। এবারে অঙ্ক কমপ্লিট। এবারে শর্ত কি বলেছে দেখো, অঙ্ক কমপ্লিট। শর্তানুসারে কি বলেছে? শর্তানুসারে বলছে তাদের বর্গের সমষ্টি, মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার সমান 117। এখান থেকে এক্স এর মান বের করতে পারবে না, দুটো এক্স এর মান বেরোবে। কেন বলতো? এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 6x প্লাস 9 ইজ ইকুয়াল টু 117। বা এক্স স্কোয়ার হচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, 117 দিকে গেলে মাইনাস 117 হয়ে যায়। বা 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 117 কত হবে? 117 থেকে 9 বাদ দিলে 108 ইজ ইকুয়ালস টু 0। দুটো থেকে, সবগুলো থেকে 2 কমন আসবে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 5 10 2 4 54 ইজ ইকুয়ালস টু 0। তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54
সমান 0 বা দিয়ে লিখি। এবারে 3 আমাকে মেলাতে হবে মধ্যসহগ বিশ্লেষণ। তাহলে দেখো এক্স স্কোয়ার 54 লিখতে হবে 9 6 54, আগে মাইনাস আছে মানে মাইনাস করবো আমি, 9 থেকে 6 বাদ দিলে কত হবে 3 হবে, -154 -54 সমান 0। -54 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, নেক্সট কি আসবো আমি কিন্তু এক্স থেকে, বা এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x প্লাস 54 ইজ ইকুয়ালস টু, এখান থেকে প্রথম দুটো থেকে এক্স কমন আসবে, এক্স প্লাস 9, শেষ দুটো থেকে -6 কমন আসবে, এটা -54 ছিল, এক্স প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0, বা এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0 অথবা এক্স মাইনাস 6। তাহলে এক্স সমান কত হবে -9, এখানে এক্স সমান কত হবে +6। তাহলে দেখো এখানে বলেছে আমাকে কিন্তু ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেছে না, তাহলে মাইনাসটা নিশ্চয়ই আমাদের গ্রহণযোগ্য নয়, এটা নিশ্চয়ই কি গ্রহণযোগ্য নয়। কেন? কারণ আমাকে কি বলেছে, ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেছে, তাহলে 6 হবে এখানে, এক্স এর প্রথম যে ফার্স্ট যে মানটা ধরেছিলাম, অখণ্ড সংখ্যা ধরেছিলাম, সেটা 6 হবে, আর সেকেন্ডটা কত হয়ে যাবে 6 + 3 মানে 9 হয়ে যাবে, একটা 6 আর একটা 9 হবে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ইজি কোশ্চেন ছিল। এবারে দেখো অথবা যে কোশ্চেনটা রয়েছে, অথবা কোশ্চেনটা আমি জাস্ট বুঝিয়ে দিব, তোমরা সিধর আচার্যের সূত্র কিন্তু বোঝ করে নিবে, ঠিক আছে? এই কোশ্চেনটা জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি, একদম তোমাদের সমীকরণটা আমি রেডি করে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু নিজেকে কিন্তু তোমাকে কি করতে হবে, সলিউশনটা করতে হবে সিধর আচার্যের সূত্রটা বসিয়ে। কি বলেছে দেখো এখানে, কোনো ক্লাবে তহবিলে 195 টাকা ছিল, তাহলে দেখো ক্লাবের তহবিলে কত ছিল, 195 টাকা ছিল। বলছে ক্লাবে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত টাকা দেওয়ার পর, তাহলে দেখো ক্লাবে যদি আমি ধরে নিই যে এক্স জন সদস্য ছিল, ধরবো এটা কিন্তু ক্লাবের সদস্য সংখ্যা নির্ণয় করতে বলেছে না, ধরি ক্লাবের সদস্য সংখ্যা কত এক্স জন, তাহলে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত টাকা করে যদি দেয়, তাহলে প্রত্যেকে তত টাকা করে দিয়ে যদি দেয়, তাহলে এক্স ইন্টু এক্স, ঠিক আছে? তাহলে মোট যে অর্থটা মানে 195 টাকা ছিল, আবার এক্স ইন্টু এক্স হলো এই মোট টাকা অর্থ সকলের মধ্যে সমানভাবে ভাগ করলে, কতজনের মধ্যে সমানভাবে ভাগ করবে, সকলে মানে কতজন, এক্স জন, বাই এক্স, বলছে 28 টাকা হবে। দেখেছো কত ইজি কোশ্চেন হয়েছে না? তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের সমীকরণ। তাহলে কত হবে 195 প্লাস এক্স স্কোয়ার সমান কত, এর সঙ্গে 28 গুণ হয়ে যাবে মানে 28x। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 28x প্লাস 195 সমান 0। দেখো মিডিল টার্ম করলে 13 প্লাস 15 করলে হয়ে যেত, কিন্তু এখানে বলছে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে তোমাকে বসাতে হবে। তাহলে শ্রীধর আচার্যের সূত্র কি, এক্স সমান কি জানি, -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। এবারে বলো এখানে b মানে কি, এক্স এর সহগ না, b মানে কি এখানে, তাহলে মাইনাস b কত এখানে -28, তাহলে a কত এখানে, a হচ্ছে কি এক্স স্কোয়ারের আগে যেটা থাকবে 1, এবং c হচ্ছে এখানে 195। এই মানটা এখানে a b c এর জায়গায় বসিয়ে তোমরা কিন্তু আমি বলে দিচ্ছি x সমান 15 এবং 13 পাবে, ঠিক আছে? 15 এবং কত পাবে, 13 পাবে। তাই বলছি এই মানগুলোকে তোমরা এখানে বসিয়ে নিজেরা করবে, ঠিক আছে? দিয়ে কমেন্ট করে জানাবে যে স্যার কমপ্লিট হয়েছে, অঙ্কটা করতে পেরেছি। না যদি পারো কমেন্ট করে জানাবে, বারবার বলছি নেক্সট ভিডিওতে অবশ্যই আমি বলে দেবো। এটা হয়ে গেল আমাদের অথবা সমীকরণটা মেন, এইটা এইটা বুঝতে পেরে যদি যাও তাহলে কোনো অসুবিধে হবে না। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 6। ওকে, কোশ্চেন নাম্বার 6 এর কোশ্চেন কি বলেছে দেখো, এটা হচ্ছে তোমাদের অনুপাত সমানুপাতের কোশ্চেন দিয়েছে ফার্স্ট একটা। দেখো এবিসি ক্রমিক সমানুপাতি, প্রথম কি বলেছে, এবিসি ক্রমিক সমানুপাতি, তাহলে প্রথম লাইন পড়লাম, ফার্স্ট লাইন থেকে আমি স্টার্ট করবো। আমরা কি জানি, এবিসি ক্রমিক সমানুপাতি হলে কি লিখতে পারি, এ বাই বি সমান বি বাই সি। বলছে দেখাও যে এটা, তাহলে এ বাই বি সমান বি বাই সি কে আমি ধরতে পারি না, কে কে ধরি, যেহেতু ক্রমিক সমানুপাতি এবং কে এখানে কি নট ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে এ বাই বি সমান কে হবে, আর বি বাই সি সমানও কে হবে নাকি না, তাহলে বি সমান কত হবে, সি কে হবে। এই বি এর মানটা এখানে দেখো, এ সমান কত বি কে, এই বি এর মানটা এখানে যদি বসাই আমি, তাহলে সি কে ইন্টু কে, নিজের একটা কে ছিল, বি এর জায়গায় সি কে বসিয়েছি, তাহলে সি কে ইন্টু কে কত হবে, সি স্কোয়ার। তাহলে এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম। এবারে এইখানে কি করবে, বাম পক্ষ কাট করো, তোমরা নিচে নিচে লিখবে, বাম পক্ষ কত আছে বলো, এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে এ এর মান কত, এ হচ্ছে সি কে স্কোয়ার প্লাস বি হচ্ছে সি কে হোল স্কোয়ার, আবার বি রয়েছে,
ck প্লাস সি এর হোল। প্রথম থেকে কি কমন আসবে, এখান থেকে দুটো থেকে সি কে কমন আসবে, তাহলে সি কে যদি নিয়ে নিই, পড়ে থাকবে এখানে সি কে নিলে একটা কে চলে এসেছে দুটোর মধ্যে, তাহলে একটা কে পড়ে থাকবে, এখান থেকে সি কে দুটোই চলে এসেছে মানে ওয়ান পড়ে থাকবে। আচ্ছা, এটা হোল স্কোয়ার, যেমন হোল স্কোয়ার আছে সেটা তো থাকবে। নিচে দেখো দুটো থেকে সি কমন আসবে, সি কমন এলে এখানে কে পড়ে থাকবে, এখানে ওয়ান পড়ে থাকবে, নাকি না, তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে সি কে এর হোল স্কোয়ার মানে কত হবে, সি স্কোয়ার কে স্কোয়ার, আবার কে প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, এখানে সি স্কোয়ার ইন্টু কে প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। তাহলে দেখো উপর নিচ কিন্তু কে প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, কে প্লাস ওয়ান এর হোল স্কোয়ার কাটবে, সি স্কোয়ার কাটবে, পড়ে থাকবে কত, এখানে কে স্কোয়ার। তাহলে বাম পক্ষ পেলাম আমি এখানে কত পেলাম, কে স্কোয়ার পেলাম। একইভাবে কিন্তু ডান পক্ষ যদি আমি কে স্কোয়ার পেয়ে যাই মানগুলো বসানোর পরে, তাহলে কিন্তু আমরা প্রমাণ করতে পারবো। তাহলে দেখা যাক ডান পক্ষ কত পাচ্ছি আমি, ঠিক আছে। তাহলে ডান পক্ষ আমি স্টার্ট করবো, এখানে দেখো ডান পক্ষ তোমরা পরপর করবে, ঠিক আছে। ডান পক্ষ কত আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের মান কত, এ হচ্ছে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার হবে, বি স্কোয়ার মানে সি কে বি এর মান তার হোল স্কোয়ার আছে। আচ্ছা, আবার সি কে হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার মান তো নেই তাই সি স্কোয়ারটা করে থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে সি কে স্কোয়ারের হোল স্কোয়ার মানে কত হবে, সি এর হোল স্কোয়ার মানে সি স্কোয়ার, কে টু আবার টু টু দিয়ে কত হবে, চার হয়ে যাবে। তাহলে সি স্কোয়ার কে টু দা পাওয়ার ফোর প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে, নিচেও কত হবে, সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম, প্রত্যেকটা আমি স্কোয়ার করে দিয়েছি। উপরে কি কমন আসবে বলো তো, এখানে এখানে আসবে সি স্কোয়ার কে স্কোয়ার কমন আসবে। তাহলে ভালো করে লক্ষ্য করো, সি স্কোয়ার কে স্কোয়ার যদি চলে আসে, কে ফোর ছিল স্কোয়ার চলে আসে, তাহলে পড়ে আছে কত, আর একটা টু পড়ে আছে, আর সি স্কোয়ার কে স্কোয়ার চলে এলে ওয়ান পড়ে আছে, নিচে সি স্কোয়ার কমন আসবে, সি দুটো থেকে সি স্কোয়ার কমন আসবে, পড়ে থাকবে এখানে কে স্কোয়ার প্লাস ওয়ান। ক্লিয়ার হয়েছে, বোরিং লাগছে না তো, তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান, কে স্কোয়ার প্লাস ওয়ান কেটে যাবে, সি স্কোয়ার কেটে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এগুলো ইজি, দেখো এগুলো যদি তোমরা টেকনিকটা বুঝে নাও যে স্কোয়ার হলে এটা হয়, কমন নিলে এইগুলো আছে, তাহলে কিন্তু ইন্টারেস্ট লাগবে, কারণ এগুলো আগে থেকে তোমরা করে এসছো। আর যদি এগুলো না পারো, ইন্টারেস্ট লাগবে তখনই যদি তোমরা বারবার প্র্যাকটিস করো। আমি যে করিয়ে দিচ্ছি অঙ্কগুলো, আগের অঙ্কগুলো দেখো, এগুলো দেখো, দেখবে 15-20 দিন এইভাবে করতে করতে এতটা তোমাদের হ্যাবিচুয়েট হয়ে যাবে তোমরা, আহ, এতটা প্র্যাকটিস হয়ে যাবে মাথার মধ্যে কিন্তু গেঁথে যাবে। আচ্ছা, স্কোয়ারের হোল স্কোয়ার মানে টু আবার ফোর হবে, ঠিক আছে। একটা কমন নিয়ে নিলে ফোর থেকে যদি টু কমন নিয়ে টু পড়ে থাকবে, সিক্স থেকে যদি টু কমন নিয়ে ফোর পড়ে থাকবে, মানে এই জিনিসগুলো দেখবে মাথার মধ্যে একটা সিস্টেমেটিক্যালি চলে আসবে। তাই বলছি বারবার প্র্যাকটিস করো, যেগুলো করিয়ে দিচ্ছি বাড়িতে করো, যেগুলো স্কুল বুকে তোমরা ক্লাসে টিউশনে করেছো বা স্কুলে করেছো সেগুলো বারবার প্র্যাকটিস করো, দেখবে দুটোকে মিক্সড করে নাও, খুব ইজিলি তোমরা বুঝে যাবে। ওকে, তখন ইন্টারেস্টটা আসবে ভালো। তাহলে অতএব দিয়ে আমি কি লিখতে পারি এখানে, বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ কে স্কোয়ার পেলাম, ডান পক্ষ আমি কে স্কোয়ার পেলাম, প্রমাণিত। ক্লিয়ার হয়েছে না হয়নি, একদম ইজি কোশ্চেন। ওকে, কমপ্লিট হয়ে গেল এটা। নেক্সট যাবো কি আমি, ইয়ের কোশ্চেন দিয়েছে তোমাদের, দ্বিঘাত করণের কোশ্চেন দিয়েছে। দেখো এখানে কত সুন্দর একটা কোশ্চেন দিয়েছে, এই দেখো কত সুন্দর সুন্দর একটা কোশ্চেন দিয়েছে, এক্স সমান রুট থ্রি মাইনাস ওয়ান বাই এক্স হয় তবে এইটা মান নির্ণয় করতে বলেছে। ভালো করে লক্ষ্য করলে দেখবে এখানে দেওয়া আছে এক্স সমান রুট থ্রি মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি, কারণ মাইনাস ওয়ান বাই এক্স এদিকে এলে প্লাস ওয়ান বাই এক্স হয়ে যাবে সমান চিহ্নের এদিকে। এবারে এইখানের মান নির্ণয় করতে বলেছে এটা, তাহলে এটা কি দেওয়া আছে, এক্স টু দা পাওয়ার সিক্স প্লাস থ্রি এক্স টু দা পাওয়ার ফোর থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা এক্স কিউব সরি। তাহলে দেখো নিচে এক্স কিউব আছে, মানে এটাকে কিভাবে সাজাচ্ছি মন দিয়ে দেখো, এক্স টু দা পাওয়ার সিক্স বাই এক্স কিউব লিখতে পারি, থ্রি এক্স টু দা পাওয়ার ফোর বাই এক্স কিউব লিখতে পারি, থ্রি এক্স স্কোয়ার বাই এক্স কিউব লিখতে পারি, প্লাস ওয়ান বাই এক্স কিউব, কারণ এক্স কিউব উপরে সবগুলোর সঙ্গেই ভাগ রয়েছে তো লিখতে পারি। এবারে দেখো সিক্স কিউব রয়েছে, তাহলে এক্স কিউব পড়ে থাকবে, এখানে একটা এক্স থাকবে, নিচে এক্স থাকবে, এটা এক্স কিউব আছে, তাহলে লিখতে পারি আমি এখানে দেখো এক্স কিউব প্লাস থ্রি এক্স প্লাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব। ক্লিয়ার না হলে বলবে। ওকে, এবারে দেখো এখানে এক্স কিউব লিখতে পারি না আমি এটাকে এক্স এর হোল কিউব, এক্স এর কিউবকে কিভাবে লিখতে পারি, এক্স এর হোল কিউব, এক্স এর হোল কিউব। আচ্ছা, এইটাকে কিভাবে লিখতে পারি আমি, প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব প্লাস তিন কমন নিতে পারি না, তিন কমন নিতে পারি, এক্স প্লাস ওয়ান বাই এক্স লিখতে পারি আমি। এবারে দেখো এখানে একটা সূত্র বসাবো এখানে, আমি তাই এটা করলাম, আরেকটা লাইন লিখি, এক্স এর কিউব প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স করবো। কেন করলাম বাবু, কেন করলাম, কারণ দেখো এখানে কিছু নেই মানে কত ওয়ান আছে, তাহলে এক্স এক্স কেটে গেলে ওয়ানই তো থাকবে, লিখতে পারি, সরি লিখতে পারি। তাহলে দেখো এখানে সূত্রটা কি বলছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, মানে কার সূত্র, এ প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব। তাহলে এ প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, কি রুট থ্রি রয়েছে,
তাহলে √3 এর হোল কিউব সমান হচ্ছে 3√3। এই সূত্রটা মানে কি বলতো, সূত্রটা লিখে দিচ্ছি। a প্লাস বি হোল কিউবের সূত্র কি ছিল? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটা সূত্র ছিল, সেটাই লিখেছি। দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস। ওকে, মান বসিয়েছি, আনসার বেরিয়ে গেছে। একদম ইজি কোশ্চেন ছিল এবং ইন্টারেস্টিং কোশ্চেন। ঠিক আছে, বারবার করবে এই কোশ্চেনগুলো, কিন্তু তোমাদের আসার চান্স থাকে, কারণ রায়ান মার্টিন থেকে অনেক সময় কোশ্চেন যদি দেখে দিয়ে দেয়। প্র্যাকটিস করলে তোমাদের তো মেন হচ্ছে পরীক্ষার সময়, ফাইনাল এক্সামের সময় ভীষণ ভীষণ কাজে লাগিয়ে দিবে। ঠিক আছে, যত এগুলো বারবার প্র্যাকটিস করবে, কঠিন অঙ্কগুলো যখন আসবে তখন কিন্তু সেগুলো তোমাদের কাছে একদম ইজি মনে হবে, তাই না? নেক্সট কোশ্চেন বলেছে, দেখো এই কোশ্চেনটা তোমাদের ইজি কোশ্চেন, তবুও একবার বলে দিচ্ছি আমি। দেখো তোমরা সবাই পারবে এই কোশ্চেনটা, ঘনক যারা পড়েছো। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান খণ্ডটি কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে ঘনকের এখানে কিন্তু কি বলেছে বলতো, ঘনকের কি দরকার? প্রতিটা বাহুর দৈর্ঘ্য দরকার। আমি যদি ধরে নিই প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ একক করে, ঠিক আছে, বা প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য এ একক করে আমি যদি ধরে নিই, তাহলে বাবু সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়? নিশ্চয়ই এখানে সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? 6a² হয়। আর আয়তন কি হয়? a কিউব হয়। এই দুটো সংখ্যামান সমান বলে দিয়েছে, মানে কি বলে দিয়েছে? 6a² সমান বলে দিয়েছে a কিউব। লেখাটা লিখবে যে ধরি ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বা প্রতিটা ধারের দৈর্ঘ্য a একক, ঠিক আছে। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6a², ঘনকের আয়তন a কিউব ঘন একক, 6a² বর্গ একক। শর্তানুসারে সংখ্যামান সমান বলেছে, মানে দেখো দুটোকে সমান করব, ক্ষেত্রফল এবং আয়তনকে। এখান থেকে 6a², আচ্ছা a কিউব সমান 6a² হয়েছে। এবার এখান থেকে আমি করব একটু ইরেজ করে দিই, একটু গন্ডগোল হয়ে গেছে, হ্যাঁ। তাহলে a কিউব মাইনাস 6a² লিখতে পারি সমান 0। এখান থেকে a² কমন নাও, তাহলে a মাইনাস 6 সমান 0। এবারে দেখো এখানে যেহেতু a, এটা যেটা আমি ধরেছি বাহুর দৈর্ঘ্য কখনো তো 0 হতে পারে না, a তো নট ইকুয়ালস টু 0ই হবে, কারণ প্রতিটা বাহুর দৈর্ঘ্য প্রতিটা ধারের দৈর্ঘ্য তো আমি a ধরেছি, এটা তো 0 হতে পারে না। তাহলে এইখান থেকে আমি a মাইনাস 6 সমান 0 লিখতে পারি। ঠিক আছে, সিন্স a নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, যেহেতু a নট ইকুয়ালস টু 0, তাহলে এইটা সমান 0 হবে। তাহলে এখান থেকে বা এ সমান কত হচ্ছে? 6 হচ্ছে। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা কত কত করে পাচ্ছি? 6 একক করে পাচ্ছি। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √3 ইন্টু এ। তাহলে 6 ইন্টু √3 হয়ে যাবে অ্যান্সার। কত হবে? 6√3। তাহলে এখানে অতএব দিয়ে লিখবে কর্ণের দৈর্ঘ্য সমান √3 ইন্টু এ একক সমান √3 ইন্টু 6 একক, কারণ এর মান 6 বেরিয়েছে, সমান 6√3 একক। অ্যান্সার কমপ্লিট। ক্লিয়ার হয়েছে না হয়নি? এত ইজি কোশ্চেন ছিল না? ঠিক আছে না? তোমরা কি বুঝতে পারছো আমার পড়ানো অঙ্কগুলো? সবাইকে বলবো যদি বুঝতে পারো একটু লাইক করো। আর একটা কোশ্চেন রয়েছে, আরো থাকো। ঠিক আছে, আরো একটা কোশ্চেন রয়েছে এবং ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে, ইজি কোশ্চেন, ঠিক আছে, রয়েছে। তোমরা থাকো, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দাও। ঠিক আছে, অনেকটা তোমাদের সময় লাগে এইসব পিপিটি তৈরি করতে। ঠিক আছে, অনেকটা সময় লাগে, যাতে তোমরা সহজে তোমাদের বোঝাতে পারি সেইভাবে কিন্তু পিপিটি গুলো রেডি করতে হয় সুন্দর করে। তো তাই বলছি যে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। ঠিক আছে, মোটিভেশন পাই, কিছু নয়, জাস্ট মোটিভেশন পাবো। আরো 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 তোমাদের সঙ্গে কাজ, মানে কি বলবো, অঙ্ক পড়াতে, অঙ্ক ভিডিওগুলো নিয়ে আসতে অনেকটা ইন্টারেস্ট আসবে। তাই বলবো, তোমরা যদি কমেন্ট করো, শেয়ার করো, অনেকের কাছে তোমরা ভিডিওগুলো পৌঁছে দিতে পারবে, তাহলে অনেকে দেখতে পারবে, অনেকে কমেন্ট করতে পারবে, এবং অনেকটা হ্যাপি ফিল হবে। ঠিক আছে, অনেকটা ইন্টারেস্ট আসবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো, লাস্ট কোশ্চেন এটা কিন্তু। একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ মিটার। তাহলে দেখো আমি জানি না এর ব্যাসার্ধ কত। আমি ধরলাম, ধরো ব্যাসার্ধ হচ্ছে আর মিটার, এবং উচ্চতা আমি ধরে নিলাম মিটার। তাহলে দেখো লম্ব চৌমাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? লম্ব চৌমাকৃতি তলের বক্রতলের সূত্র হচ্ছে 2πr/h। এটা বলে দিয়েছে কত? শর্ত বলে দিয়েছে 264। আয়তন বলে দিয়েছে 924। তাহলে πr²h হচ্ছে কি আয়তন, বলে দিয়েছে 924। স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা নির্ণয় করতে বলছে। এটা যদি 1 নম্বর রাখি, এটা যদি 2 নম্বর রাখি, ইজি প্রসেস আমি তোমাদের করাবো সবসময়। 2/1, ঠিক আছে না? যতটা সম্ভব ইজি প্রসেসে করাবো। 2/1 নং করে পাই। ঠিক আছে, তাহলে প্রথমে তোমরা কি লিখবে? ধরি স্তম্ভের ব্যাসার্ধ আর মিটার, স্তম্ভের উচ্চতা মিটার, এবং তার নিচে লিখবে কি চোঙের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে কত হবে? 2πr/h বর্গমিটার। আয়তন হবে πr²h বর্গমিটার। তারপরে শুরু হবে শর্তানুসারে। ঠিক আছে, শর্তানুসারে 2πr/h সমান 264 এবং 2πr²h সমান 924। 1 নম্বর 2 নম্বর দিয়ে দিলে 2/1 নং করে পাই। ঠিক আছে, আমার কথাগুলো শুনেও তোমরা যদি লিখে নিতে পারো, কারণ দেখো প্রত্যেকটা জিনিস লিখলে অনেক বড় হয়ে যাবে। আর তাছাড়া তোমরা যদি বলো যে স্যার বড় হোক, কোনো অসুবিধা নেই, তাও কমেন্ট করে দিও, তাহলে প্রত্যেকটা জিনিস লিখিয়ে করাবো। প্রথম প্রথম লিখিয়ে দিয়েছিলাম, এগুলো যদি আবার লেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে না? তাই বলছি
কমেন্ট করো, ঠিক আছে? অবশ্যই জানাতে ভুলো না, ঠিক আছে? 924, তাহলে সময় লাগলেও কিন্তু আমি তোমাদের বুঝিয়ে করে দিব। ওকে, এইটা বেরোলো 924, তাহলে বাম দিকেও ভাগ করলাম, ডান দিকেও ভাগ করতে হবে। এই দেখো এখানে পাই কেটে যাবে, এইচ কেটে যাবে, আর একটা কাটলে উপরে আর পড়ে থাকবে, তাহলে পড়লো কি R/2 একটা আছে এখানে, সমান 924/264, বা আর সমান পাচ্ছি 924/264 গুণিতক 2, গুণিতক কি হবে, গুণিতক 2। ওকে, এখান থেকে আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে কত করে, 2 এ কাটো, 2 একে 2, 3 এ 6, 2 2 এ 4, 4 এ কেটে দাও তো, 4 3 এ 12, 4 3 এ 12, 4 2 এ 8, 4 3 এ 12, 4 এ 11 তে কাটো, 11 3 এ 33, 11 2 এ 22, 11 একে 11, 3 7 এ 21, 3 7 এ 21, তাহলে আর সমান পাচ্ছি আমি কত, আর সমান পাচ্ছি 7। চেয়েছে কি এখানে, ব্যাস চেয়েছে, লিখবে ব্যাস, যে নিম্ন ব্যাস বা লম্ব চোঙাকৃতি, যে কি বলেছে এখানে, লম্ব চোঙাকৃতি স্তম্ভে, লম্ব চোঙাকৃতি স্তম্ভের ব্যাস কত হবে এখানে, 2 গুণিতক আর হবে, 2r সমান ব্যাস হবে, তাহলে 2 গুণিতক 7, মানে 14, 14 কি হবে, মিটার, 14 মিটার, 14 মিটার। এবারে চেয়েছে দেখো উচ্চতা কত হবে, ঠিক আছে? ফার্স্ট যে সমীকরণে বসিয়ে দেবো, 2πr/h সমান 264 আছে তো, তাহলে অতএব 2πr/h সমান আছে 264, ঠিক না? তাহলে 2 গুণিতক পাই কত, 22/7, আর কত 7, আর 7 বেরিয়েছে, ইন্টু এইচ সমান 264। আমরা 7 কেটে দিব, 7 কাটলে কত হবে দেখো, এটা পাচ্ছি এইচ সমান কত হবে, 264/2 গুণিতক 22, 2 গুণিতক 22, 44 হচ্ছে। 2 এ কেটে দাও, 2 একে 2, 3 এ 6, 2 2 এ 4, 22 6, 12, হ্যাঁ 22 6, তাহলে এইচ সমান পেয়ে যাচ্ছি কত আমি, 6 মিটার। তাহলে উচ্চতা কত পেলাম আমি, 6 মিটার। ঠিক আছে, তাহলে কমপ্লিট হয়ে গেল, একটা 14 মিটার আর একটা কত পেলাম আমি, 6 মিটার। ক্লিয়ার, কমপ্লিট। তাহলে আজকে কিন্তু সমস্ত কোশ্চেন কমপ্লিট করে দিলাম। ওকে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের ডিটেল বলে দিলাম। আবারও বলছি, যদি প্রবলেম হয় তোমরা কমেন্ট করে জানাবে। সবাইকে বলো প্লিজ লাইক করে দাও ভিডিওটি, যদি ভালো লাগে তো, খারাপ লাগলেও তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও কমেন্ট করে জানাবে। প্রত্যেককে বলবো কমেন্ট করে জানাও, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো তোমাদের। অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে স্কুল নাম্বার 6 নিয়ে আলোচনা করব বা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।